গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সুরক্ষা এবং আগ্রাসন বিরোধী আন্দোলন এবং কোন কোন দেশের পণ্যবর্তন আয়োজনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই তাদের এই চেতনাবোধকে শানিত করার এই উদ্যোগকে। গণতন্ত্রের লড়াইটা যত কঠিন, আগ্রাসন বিরোধী আন্দোলনটা আরো বেশি কঠিন আমার ধারণা। কারণ গণতন্ত্র কখনো আসবে কখনো যাবে, যখন আসবে যতদিন থাকবে তার চেয়ে আবার বেশি দিন রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। আমি কিশোর কাল থেকে এটাই দেখে আসছি এই দেশে। কিন্তু আগ্রাসন এটা চিরস্থায়ী। আগ্রাসী শক্তিটা তার পার্শ্ববর্তী অথবা দুর্বল রাষ্ট্রের প্রতি তাদের আগ্রাসনের যে মনোভাবটা এটা কিন্তু চিরস্থায়ী। এটা বদলায়, রূপ বদলায়, হয়তো পরিস্থিতি পর্যালোচনার মধ্য দিয়ে। এখন বাংলাদেশে যে আগ্রাসন বিরোধী যে আন্দোলনটা আমরা করব, আমাদের তিন দিকে একটি দেশ, সামনে বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরটা যে মুক্ত তা নয়, সেখানেও কত খুব পরোক্ষ অবস্থান আছে, অর্থাৎ চারিদিকে একটা দেশ। আগ্রাসিত বলতে কেউ কি ভূখণ্ড আগ্রাসন? আধুনিক রাষ্ট্র এখন ভূখণ্ড আগ্রাসনের চেয়েও ভয়াবহ আরো অন্যান্য আগ্রাসন, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আজকে কিন্তু ভূখণ্ড দখলের পালা নাই। যদিও রাশিয়া ইউক্রেন দখল করার চেষ্টা করছে, কিন্তু আগের জমানায় কারবারের যুদ্ধ, মানসিংহ ইসাখা, এই ধরনের যুদ্ধ এসছে। বেশি যুদ্ধটা হল অর্থনৈতিক এবং মেরুদণ্ড ভেঙে দেওয়া, শোষণের মধ্য দিয়ে তাদের স্বার্থ অর্জন করা। এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ দেখা করবে। সুতরাং আজকে আমাদের দেশে অনেকে অনেকভাবে প্রতিবিধি করে এবং সেই ব্যবস্থা না পায়। এইরকম ছোটবেলা কাবলিওয়ালা দেখতাম, উঁচু লম্বা কাবলিতে তোকে আমাদের যেমন হাঁটতো ভয় করে মাঝে মাঝে কথায় কথায় বলতো যে আমি সুদ মানছি, আসল নেই মানছি। এই অর্থনৈতিক আগ্রাসন যারা টাকা ফেরত পাবে দিতে হবে না, সেটা বড় কথা না। তারা ইনভেস্ট করবে এবং নিয়মিত সুদটা নেবে। এটা আমাদের এখানে সুদটা নেবে কত? আমাদের প্রকল্প ব্যয় ১,০০০ কোটি টাকা, প্রকল্পে নির্ধারণ হবে ৫,০০০ কোটি টাকা। সুদটা নিলে ৫,০০০ কোটি দিতে হবে। আর মাঝখানে যে ১৮,০০০ কোটি টাকা আছে, বর্তমানে যারা আছেন তারা এটা ভাগাভাগি করে থাকে এবং এই ভাগাভাগিটাতে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই ভাগাভাগিটা অংশ সীমান্ত অতিক্রম করে এবং অতিক্রম করে কোথায় জানি না। তবে আপনারা মনে করবেন না মুদ্রা বাজারের সাথে এই ভাগাভাগির সম্পর্ক। মুদ্রা বাজারটা কিন্তু আরেকটা সংখ্যা, আরেকটা দিকে অতিমাত্রায় যে ফাঁক পায় এবং যেটা দেশে বিক্রি করতে পারে না কালো টাকা হিসেবে, এই টাকাগুলো কিন্তু বিদেশে বাণিজ্য হয়। তো যদি মতান্তরে ১০-১৫ লক্ষ কোটি টাকা আমাদের দেশে বিদেশে ব্যাংকে জমা থাকে, তাহলে হিসাব করুন এই টাকা যদি এখানে বিনিয়োগ হতো তাকে কত কর্মসংস্থান হতো। আজকে আরেকটি প্রশ্ন হচ্ছে যে প্রতিবেশীদের অনেক লোক পাওয়া যায়, রাস্তাঘাটে ঘুরছে, ব্যবসা করছে, বড় বড় শপিং মল, বড় বড় দোকানদের সাথে পার্টনার, তারা প্রকুরমেন্ট করছে পণ্য, ওখানে
ওখান থেকে একটা লাভ নিচ্ছে এবং মাসের শেষে এখানে বিক্রিত মালের উপর থেকে আরেকটা নিচ্ছে, কোনোটা লিখিত কোনোটা অলিখিত, এই কিন্তু কথা কানে আসে এবং তারা নানা ধরনের ফেরি করে, রাজনৈতিক ফেরি পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ব্যবসা কেন্দ্রে তাদের আনাগোনা, এর মধ্য দিয়ে যত লক্ষ টাকা সব টাকায় কিন্তু যায় কিছু বৈধ না। বৈধের কাজে যে আমাদের ইন্ডিয়া ভাই বললেন একজন অর্থনীতিবিদ, বৈধ যাতে অন্য দেশে রোজগার করে সরকারি কিন্তু দেশে পাঠাতে পারবে না। আপনার রোজগার আপনার খরচ এর বাইরে একটি অংশ আপনি মাতৃভূমিতে পাঠাতে পারেন, সব দেশে পাঠাতে পারেন না। কিন্তু দ্বিতীয় টাকাটা পাঠাচ্ছে, কত টাকা পাঠাচ্ছে ভূমির মাধ্যমে সেটা তো আমাদের জানা নেই। সংখ্যাগত হবে সেগুলো সিদ্ধ, কিন্তু একটা কথা কিন্তু এই যে আমরা মনোবর্জন বলছি, আমার একটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ মনে হয়। বললেন যে ভারতের একটা পণ্য মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া, এই পণ্যটা বর্জন কেউ অতি জরুরি। অর্থাৎ এটা সবচেয়ে নির্দিষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকারের নাম। এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারে বাকি পণ্যগুলো কিন্তু এমনি এমনি চলে যাবে, কারণ মানুষের সচেতনতা বাড়ছে। ফুডের উপর ছোট ছোট শিশুরাও খবর রাখে। এখন দেখবেন বাজারে বিভিন্ন এই যে ওয়ানস্টপ মনোযান অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে, মানুষ কিনে না, ওটা কিনবো না। সুতরাং এই যে সংখ্যা আছে 527টি পণ্য, যেটার মধ্যে অথবা বিভিন্ন রূপের জীবাণু আছে, এর সাথে যদি যোগ করি তাহলে 128টা পাবে। অর্থাৎ সেই 28টার মধ্যে 28টা পক্ষে করবে এই বর্তমান সরকারের কথা। এইটার মধ্যে এমন কোন রোগের জীবাণু নাই যে পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা পরে। সেই কারণেই আজকে আরেকটা জিনিস দেখেন, আমরা যদি আজকে দেখে ফোন করতে পারি মনে পাচ্ছি দেশে চিকিৎসা করবো, সবাই তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই। ছোটবেলায় তো দেখেছি আমার ঠাকুমার হাতে ওই তুলসী রসের রস আর একটু মধু দিয়ে আমাদের খাওয়া দিত, ঠান্ডা জল তাকে তো আমরা ভালো করতাম। কখনো ওরা ফকির থাকতো, খুব নাম তাবিজ দেয়, এটা দেয়, মাটি পড়া দেয়, ডাকার ব্যথা হইলে এগুলো দেখছি, এগুলো কেউ বুঝতে পারি না সেই কোন সমাজ থেকে আমরা আজকাল এই সমাজে আসছি। সেই বিশ্বাসটা মানুষ বেঁচে থাকতো। সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া এটা একটু বিত্তবান বেশি দরকার, আর মধ্যবিত্ত লোকগুলি হুট করে ইন্ডিয়া যেতে পারে চিকিৎসার জন্য। প্রতিদিন আমার জানা মতে যে 10,000 ভিসার বই বাংলাদেশের 26টি ক্যান্ডিডেট রিসিভ হয়। প্রতি বইয়ের সাথে 800 টাকা ফিস জমা দিতে হয়। ভিসা অ্যালাউ or নন অ্যালাউ, দ্যাট ইজ অ্যানাদার থিং। তাতে দেখা যায় 80 কোটি টাকা প্রতিদিন, আর 340 টাকা 12 দিলে দেখেন এত টাকা শুধু এই পাসপোর্ট থেকে তারা রোজগার করছে। এখন এই ভিসাটা নিয়ে যদি আপনি সীমান্ত অতিক্রম করেন তাহলে ওখানে আছে, ওখানে থাকা আছে, ওখানে খাওয়ার ব্যাপার আছে, চিকিৎসার ব্যাপার আছে। আবার চিকিৎসার শেষে আমরা একটু বিদেশিকে পেলো ভেরি চুজি। ইন্ডিয়ান হাই কমিশনার বিনা শিক্ষি বলছিল ইউ ভেরি চুজি, মানে অর্থাৎ অনেক কাপড় চোপড় একটু হাওড়া গুলো হলো ঘি খাইতে চাই, গুলো হলো তারপরে হলো ভালো কাপড় পরতে চায়, সেই স্বভাবটা তো আছে। সবকিছু মিলে না আপনি হিসাব করেন বৎসরে যে কত কোটি টাকা শুধু এই চিকিৎসা খাতের মাধ্যমে ভালো বসে যাচ্ছে, সেটা তো বলতে বলা যাচ্ছে না। You need $200 or $300 for passport endorsement for একটা ভিসার জন্য, বাট এটা আপনি লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছেন, ডলার নিয়ে যাচ্ছেন বা হুন্ডিতে নিয়ে যাচ্ছেন,
এই টাকার হিসাবটা কিভাবে করবেন, এবং প্রতিটি মানুষ ঘরে গেলে কত টাকা খরচ হয়, মিনিমাম 50,000। তাহলে আজকে যদি আমরা ফোন করি জোর বেশি যাবো না, তাহলে দেখবেন ওখানে গরুর ব্যবসা শেষ, খাবারের দোকান শেষ, কাপড়ের দোকান শেষ, আর ডাক্তাররা দৌড়ে ঢাকায় বসে চিকিৎসা করতে। কিন্তু এর জন্য তো জাতীয়তাবাদী চেতনা করতে দরকার, তাই না? রাজনীতি মানেই সবাই দেশপ্রেমিকারী স্বীকার করে, আর রাজনীতি মানে সব সংস্কৃতিকারী হাসিনার মতো ভাষায় ওরা বিশ্বাস করার কোনো কারণ নাই। রাজনীতিতেও কিন্তু সুবিধা দেখা আছে, কে কি রাজনীতি করেছে তার জন্য, কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অত্যন্ত কঠিন। সবকিছু ত্যাগকে স্বীকার করতে পারবে সেই দেশপ্রেমিক একটা রাজনীতি বিশেষ মানুষের কাছে মনোযোগ হবে। আমি মোবাইল দেশে রাজনীতি কিশোরকাল থেকে একজনের খুব ভক্ত, তার নাম সুভাষ বোস। কারণ একটাই একজন বক্তা বলছিল, আমরা দেশ স্বাধীন পেয়েছি, যুদ্ধ করে পেয়েছি, ভিক্ষা করে না। ভারত স্বাধীন হয়েছে ভিক্ষা করে, ব্রিটিশদের কাছে স্বাধীনতা চায় গান্ধীর নেতৃত্বে। এখানেই ছিল কিন্তু মারাত্মক একটা দ্বন্দ্ব নেতাজি সুভাষ বসু এবং গান্ধীর সাথে। কারণ নেতাজি সুভাষ বসুর আন্দোলন ছিল ব্রিটিশ তাড়াও, আর গান্ধীর আন্দোলন ছিল আমাদেরকে স্বাধীনতা দাও। ডিফারেন্স, এটা মৌলিক ডিফারেন্স। এই কারণেই আমার রাজনীতির চেতনা করতে উদ্ভব কিশোরকাল থেকে নেতাজি সুভাষ বসুর জীবন দেখে, কর্মকাণ্ড দেখে না তো শুনি। সে কারণে আজকে নেতাজি সুভাষ বসু কেন মিত্রপক্ষ নিলেন না, মিত্রপক্ষ মানে ব্রিটিশ, সেই কারণে তিনি প্রথম জাপানের আক্রমণকে ঠেকালেন তার সেনাবাহিনী দিয়ে। কোথায়? আদালত পৌঁছে বার্মা। এখান থেকে তিনি চলে গেলেন জার্মানির হিটলারের সাথে কথা বলতে। কারণ হিটলার যদি জয়ী হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অন্য করে দেখা হতো। হয়তো এই দেশে আন্দোলন করবো, ব্রিটিশ বিরোধী আন্দোলন করবো, এই অখণ্ড বাংলা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুবিধা এই অখণ্ড বাংলা, পশ্চিমবঙ্গ, আজকের বাংলাদেশ। কিন্তু রাজধানীকার কোথায় কিন্তু কথিত দিল কারা? বাঙালিরা পিছনে নাম নাই, নাম নাই। অনেকে মহাত্মা গান্ধী বলে, আমি বলি না, আমার খুব বুঝে নেই। মহাত্মা গান্ধী বলে না, তারা শেষ তারা এই দেশে এই প্রতিষ্ঠিত করা, হিন্দু মুসলমানদেরকে মুখোমুখি করা চাবিটা ছিল গান্ধীর হাতে। আর যারা নাকি এটাকে সামনে আনছে তাদেরকে আমরা চিনি, গান্ধীজি চিনি না। এবং পাকিস্তান এই শব্দটির প্রথম সমর্থক স্বাক্ষর গান্ধী, দ্বিতীয় জওয়াহরলাল নেহরু, জিন্না নয়। সে কারণে পাকিস্তানিরা জিন্নাকে জাতির পিতা বলে, আমার ভাষায় জিন্না জাতির পিতা বলে, তাহলে পাকিস্তানের জাতির দাদা হলো গান্ধী। গান্ধী এটা রাজনৈতিক তর্কে আসেন, আমি তর্ক করছি। তো আজকে আমরা যে আন্দোলনটা করছি, আমি এই চেতনাবোধের সাথে একমত। আমাদের আমরা স্বদেশী জিনিস, স্বদেশী পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত, অহংকারবোধ থাকা উচিত। আমরা দামি জিনিস করি, আমেরিকার করে বাংলাদেশের শার্ট খুলে দেখি মেড ইন বাংলাদেশ, অথবা নেতাকারি করে 400 গুণ দাম বেশি হয়ে আসে। কেন? যে শার্টটা বাংলাদেশে তৈরি হতে পারে, সেই শার্টটা আমি বাংলাদেশ থেকে না কিনে, না বানিয়ে আমি আমেরিকা থেকে আচরণ দেয় না। সুতরাং এখন উৎপাদনের ক্ষেত্রে এবং ক্রেতাদের যদি আগ্রহ থাকে, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে উৎপাদনকারীরা এবং তারা ভালো ভালো পণ্য তৈরি করছে, ভালো পণ্য তৈরি করছে। এবং এবার ইসলাম গেছিলাম ঈদের আগে 1,000 গজ কাপড় কিনতে, তো ওই দোকানে কাটিতে দেখি ছোট্ট একটা স্ত্রী, বাংলাদেশের কাপড় সিলমার
দিয়া আমরা বলতে কি করতে কয়েক করে না খাইছিল খারাপ মানে খাইছিল খারাপ স্বভাব খারাপ এবার খুব তাড়াতাড়ি আমাদের লাভই বেশি হয় তা হয় না অন্তত কত করে কয়েকশো 20 টাকা সেই পোকাটা জমা হতে তো কিন্তু কোন জায়গায় বাকি যায় দেখা যায় বস্তা পোকা তসৃণতা করে বাড়তে আমি তা থেকে নিয়ে আসলাম এবং আমাদের গায়ের পানি টাকা হচ্ছে এবং পানে আমাদের দেশি পানে খুবই সস্তা মাত্র 300 টাকা পানি কেন আমরা যদি ব্যবহার করি তারাও উৎসাহিত হবে নাকি তা করি না আমাদেরকে মেয়ে বলতো আমাদের সব ভালো লাগলো দেশি মুরগি খুঁজি দেশি ডিম খুঁজি মানে গায়ে খাইতে যায় দেশিটা খুঁজি মানে বিদেশি বা বর্তমানটা যে ভালো না এটা আমাদের নাকে লাগে মনে বাধা দেয় তবে এই পণ্যে বাধা দেয় না কেন আমি কেন যেন জানি শুনে আমার টাকাটা বিদেশে দিচ্ছি আমি বিদেশি পণ্য বর্জন করি আমি দেশীয় মুদ্রা সাশ্রয় করি আমার রিজার্ভ থাকে আমি তো অর্থনীতিতে পাকাপোক্ত লোক না শুনি তাই চাই আমাদের বাবা দুজনই তো বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তারা ভালো বলতে পারবে যে বর্তমানে অর্থনীতির অবস্থা ব্যাংকিংয়ের কোন চিত্র ব্যাংকের লাখ বেতন দেওয়ার টাকা থাকবে না চেয়ারম্যান বৃদ্ধি করে তাদেরকে বেতন দিতে হবে সুতরাং এই ব্যাংক পাড়া যেখানে টাকা মানুষের জমা থাকে সেই পাড়াতে যদি এই অবস্থা হয় বাংলাদেশের রাজনীতিতে হাসিনা যাবে না যাবে যেতেই হবে ভারত পারবে না রাখতে কেন ভয় হঠাৎ করে করেছে ভয় নাই বেশি নাই কেউ ডাকতেও যায় না কারণ ঘরের খুঁটিগুলি পাশে এমন করে মহিলারা বোঝা যায় না ভিতরে থেকে ঘুমে ধরা থাকে হঠাৎ করে একটু টাকা করে ঘরটা ভিডিও করে দেয় সবাই কি হলো পরে ছিল সুতরাং এই সরকার দ্বারা আক্রান্ত অর্থনীতি যেখানে থাকে না ঠিক দেশের অবস্থা যেখানে অবস্থা সেখানে যেমন ফট করে ঘটনা কেন কি হইল জন্মাইতে পারবে ওকে করতেই হবে ওটিকে থাকতে পারবে না আর ভোটের কথা কি বলবো 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট বা 9% ভোট ভোট কেন্দ্রে ছিল গতকাল তাও ছিল না নিশ্চয়ই আমাদের খুব বেশি তৎপরতা ছিল না ভোটার দিতে পারে ভোটাররা একেবারে জন্মের মতো আগ্রহ ত্যাগ করছে ভোট জিনিস নাই এবং ছিলছাপ্পর মারা সুযোগ দেওয়ার সুযোগ হয়েছে তাদের হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার্থে একটু বাড়াতে পারে কিন্তু আমি সারা দিন কালকে কমপক্ষে 170 থেকে 80টা কেন্দ্র আমি একদম প্রত্যক্ষ খোঁজ ভিডিওর মাধ্যমে আমি গেছি আমি কয়েকটা ছেলে নামিয়ে দিয়েছিলাম সবাই তো রাজনীতি করে না রাজনীতি করা ছেলে পেলে আছে ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও কলের মধ্যে দেখলাম পর্যবেক্ষণ করলাম সুতরাং ভোটাররা ভোট কেন্দ্রে যায় না যাবে না ওরা সবচেয়ে দুঃখজনক হলো ওরা নিজেদের ভোটারকে কেন্দ্রে নিতে পারে অর্থাৎ আওয়ামী লীগকে যারা করছে তাদেরকে কেন্দ্রে নিতে পারে না তো সো দ্যাট দে অপোজ দেমসেলস যে আওয়ামী লীগের যারা তারাই অপোজ করতেছে যে হাসিনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভোট বর্জন ইত্যাদি ঠিক আছে আমরা তো আসি সুতরাং চারিদিকে কাটাতারের ব্যাপার বেড়া আগে নাম ছিল বিডিয়া ওই কর্ণাটকে বলতে পারবে বিডিয়া মানে কি বাংলাদেশ টাইটেল এখন হলো বিজেপি এইখানে সীমান্ত হতে পারছেন ফেরানির কথা বলছেন ফেরানির বাংলাদেশ বাংলাদেশ কাটাতারে চলছে এই কাটাতারের বেড়া থেকে বাংলাদেশকে মুক্ত করা স্বাধীন করা আমি বলছি পরাধীন না হলো আমরা স্বাধীন না আমাদের সার্বভৌমত্ব নাই এ কথা না বললো আমরা সার্বভৌম না
যেখানে রাজ সাক্ষী দিলেন। এখানে বলছেন একজন বক্তা যে ওবায়দুল কাদের, ভারত যদি না থাকতো পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে আমরা নির্বাচনটা করতে পারতাম না। তাহলে রাস্তা কিন্তু বলছে ভারত প্রতি ওদের আর কোন সম্ভব নাই। তো সুতরাং গণতন্ত্র বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। আর এই সরকার বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া। সবাইকে ধন্যবাদ।